নমস্কার, আমাদের ইচ্ছে অ্যান্ড ব্লগের নতুন একটা পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা রাখি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আগের দিনই বাজারপত্র করে বইপত্র নিয়ে আসতে গিয়ে অনেকটা দেরি হয়ে গেছিলো। আর আসার পথে ইচ্ছে বললো কালকে তো স্কুলে নববর্ষের সেলিব্রেশন আছে, তো আমি একটু অন্য ধরনের টিফিন নিয়ে যেতে চাই। তাই ওর পছন্দ মতন কেক, মিষ্টি আর একটু তরমুজ রেখেছি। তরমুজের মধ্যে আমি অল্প গোলমরিচ আর বিট লবণ ব্যবহার করেছি। এটাও খেতে ভীষণ ভালোবাসে। তবে কি জানেন তো, এই মিষ্টি বা সন্দেশ জাতীয় মিষ্টি কেক এগুলো ওকে দেওয়া যায় না বলে মাঝে মধ্যে দিলে ও ভীষণ খুশি হয় আর টিফিনটা শেষও করে আসে। গ্রামে থাকতেই ডাকছে পয়লা বৈশাখ নাচটা ও খুব প্র্যাকটিস করছিল। ওটা যেহেতু বুঝতে পারছিল যে স্কুল খুলে যাবে অথচ ওর পৌঁছানো হবে না, স্কুলে গিয়ে আলাদাভাবে আর কিছু এবার ও প্র্যাকটিস করার একেবারেই সুযোগ পাবে না। তাই গ্রামে থাকতেই ওই নাচটাকে দেখছিলাম, খুব প্র্যাকটিস করছিল। আর ইচ্ছের একটা জিনিস আছে, ওকে কিন্তু আমি নাচ পাঠগুলো যতটা না দেখাই তার চেয়ে ও নিজেই কিন্তু কোরিওগ্রাফিটা করে ফেলে। দেখলাম এই নাচটা বেশ ভালোই তুলে নিয়েছে, তাই আমি আর না বলতে পারলাম না। সকাল সকাল ওকে আবার রেডিও করাতে হবে। আজকে বেশ ভালো রকম রোদ উঠেছিল, এটা আমার পয়লা বৈশাখের আগের দিনের ব্লগ। তো সকাল সকাল রান্নাও আছে, ওর বাবার যেহেতু অফিস আছে তাই আমি ডাল ভাতটা বসিয়ে এখন চলে যাচ্ছি ওকে একটু রেডি করানোর জন্য। আজ আর বেশি কিছু বানাবো না, একেবারেই হালকা পাতলা রেসিপি বানাবো। তো সেই জন্য আমি ডাল ভাত আর ভাতের মধ্যে বেশ খানিকটা আলু দিয়ে আর ইচ্ছেকেও মোটামুটি রেডি করে নিয়েছি। একটা পরিয়ে দিয়েছি, লেহেঙ্গা পরিয়ে দিয়েছি, আর যেরকম আমরা ব্লাউজ পরি সেই ব্লাউজ ওকে পরিয়েছি। এইবার আমি কি করব, যেহেতু ওর পয়লা বৈশাখ স্পেশাল ও নাচ করবে, তাই আমি বাঙালি স্টাইলে আজকে শাড়ি পরাবো। আপনাদের মধ্যে অনেকেরই কিন্তু এই অসুবিধেটা হয়, আমিও প্রথমবার পরাচ্ছিলাম, খুবই প্রবলেম হচ্ছিল। দ্বিতীয় নাম্বার হচ্ছে, সকাল সকাল যখন বাচ্চাকে রেডি করানো হয় তখন বাচ্চার কিন্তু ঘুমে চোখ একেবারে ঢুলুঢুলু হয়ে যায়। যতক্ষণ সাজলো ততক্ষণ তো বিশাল ইন্টারেস্ট, কোনো রকমে সেজেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। কিন্তু যেই এলো শাড়ি পরার সেই মোক্ষম সময়, তখন ওর ঘুম পাচ্ছে, বাথরুম পাচ্ছে, জল তেষ্টা পাচ্ছে, সমস্ত কিছু পাচ্ছে। শাড়ি পরে তারপর ও হয়তো অনেকটা সুস্থির হয়ে যাবে, কিন্তু এই যে শাড়ি পরার সময়টা ভীষণ ভীষণ অস্থির হয়ে যায়। দ্বিতীয় নাম্বার, গরমটা যেহেতু প্রচণ্ড ছিল পয়লা বৈশাখের সময়টাতে, তাই ওর ভীষণ কষ্ট হচ্ছিল, কেননা আমি না ফ্যানটা বন্ধ করে এই শাড়িটা পরাচ্ছিলাম। আজকালকার দিনে আমাদের নিজেদেরই শাড়ি আর কতটুকু পরা হয় বলুন। বাঙালি শাড়ি আমি এই যে আমাদের পৈতে বাড়ির সময় পরলাম, সেটাও আমার এক বোন, ওই যে বানটিকে আপনারা দেখেছেন, তার কাছে গিয়ে পরেছি। আমি নিজে পরতেও পারি না। আর এই শাড়িটা ওখান থেকেই যতটুকু পেরেছি সেই শিখেই আজকে শাড়ি পরানোর চেষ্টা করছিলাম। যত রকম গল্প টল্প করে ওকে ভুলিয়ে শাড়িটা পরানোর চেষ্টা করছিলাম, সেইভাবেই পরিয়েছি আর কি। প্রথমে কি করেছিলাম, প্রথমে আমি আঁচলটাকে রেডি করে নিয়েছিলাম, দেখে নিয়েছিলাম যে কুচিটা করতে কতটা শাড়ির পোর্শন লাগবে, সেই পোর্শনটাকে বাদ দিয়ে দিয়েছিলাম। আর আঁচলটা করে নেওয়াতে কি হয়েছিল, শাড়ি পরানোটা অনেক সহজ হয়ে গেছিলো। আর আঁচলটা করে নিয়ে আমি আঁচলে একটা সেফটি পিনও গেঁথে রেখে দিয়েছিলাম, যাতে আঁচলটা খারাপ না হয়ে যায়। তারপর যেরকমভাবে আমরা কুচি করি ঠিক সেই রকমভাবেই আমি এখানে কুচিটা করে নিয়েছিলাম। আর এখানে আমি যে শাড়িটি ব্যবহার করছি সেটি আমাদের ওই যে গ্রামে আমাদের কুলদেবী মা কালীর যে শাড়ি পরে সেই শাড়ি পরেছিল, সেটার থেকে ইচ্ছে একটা আর আমার দেওরের মেয়ে একটা, ওদেরকে দুজনকে দুটো শাড়ি দিয়েছিলেন আমার শ্বশুর মশাই। তো সেই শাড়ির মধ্যেই একটা ওকে আমি এখন পরাচ্ছি। এই শাড়িটা ভীষণ সফট ছিল, আর শাড়িটা অনেকটাই ছোট শাড়ি ছিল, যেরকম পুজোর সময় হয়, পুজোতে দেয়। তো দেখলাম ইচ্ছেকে এটা খুব ভালো পরানোও যাবে, তাই আজকে আমি সেই শাড়িটি বেছেছি। আর যেহেতু নববর্ষের নাচ, তাই নববর্ষের নাচের জন্য এই শাড়িটি দেখুন একেবারে পারফেক্ট হয়েও গেছে, একেবারে দুর্দান্ত পরানোটাও হয়েছিল। লাস্ট অবধি আমি কিন্তু খুব সুন্দর পরিয়েছিলাম। নিজের খুব ভালো লাগে যখন এই সমস্ত কাজ করা হয়। আসলে আমাদের সংসারটি হচ্ছে সার্কাসের একটা দড়ির মতো, কত রকম করে যে সংসারকে সামলাতে হয় একজন মেয়েকে। সে আপনি যাই কাজ করুন, গৃহবধূ হন বা যদি ওয়ার্কিং পার্সনও হন, তবুও কিন্তু এই কাজগুলো সকলকেই করতে হয়। সকাল সকাল এই কাজটা করতে গিয়ে অনেকটা সময় চলেও গেল, কেননা এই শাড়িটা আমার বললাম তো নিজেরই প্র্যাকটিস নেই, যতটা পারলাম। আর বেশি সেফটি পিন দিলে কি হয়, এর আগে ওর একটা
লাল পাড় সাদা শাড়ি ছিল, স্কুলের কস্টিউম দিয়েছিল স্কুল থেকে একবার, মানে স্কুল থেকে আমাদের কিনতে হয়েছিল। সেই শাড়িটিতে আমি একবার সেফটি পিন দিয়ে কুচির মধ্যে ওকে পাঠিয়েছিলাম স্কুলে। বাচ্চা বেশিক্ষণ তো বুঝতেই পারছেন হুটোপাটি করতে থাকে, আর সেই শাড়িতে কী হয়েছিল, ওই আঁচলের পোর্শনটাতে সেফটি পিন গেঁথে আঁচলের ওখানটাতেই কিন্তু বেশ ভালো রকম ছিঁড়েও নিয়ে এসেছিলো। তাই এইবার আমি আর সেই ইয়েতে যাইনি, আমি তার আঁচলটা বাদ দিয়ে বাকি পোর্শনে যেগুলোতে বুঝলাম যে ওর কষ্ট হবে সেই পোর্শনগুলোতেই কিন্তু আমি সেফটি পিন গেঁথেছি। প্রথমে তো যেভাবে আমরা কুচিটাকে সেফটি পিন দিয়ে গেঁথে নিই সেভাবে গেঁথে নিয়েছিলাম। তারপর এই যে শাড়ির এই পোর্শনটা নিয়ে এসে দেখে নিয়েছিলাম যে ওই পাশে কতটা ঝুলছে, যেরকমভাবে আটপৌরে শাড়ি একটু ওই পাশটা ঝুল থাকলে দেখতে ভালো লাগে, সেইভাবেই ঝুলটা আমি করে নিয়েছিলাম। আর তারপর এই যে আঁচলটা এখানে আমি রেডি করছি, সেটা ওই যেখানে আঁচলটার পিন আপ করেছি সেখানে গিয়ে আরও একটা সেফটি পিন দিয়ে আর পিন করে দিয়েছিলাম। তাতে দেখলাম খুব সুন্দরভাবে ও নাচটাও করতে পারবে, মানে ঝুলটা খুব সুন্দর হয়েছে আর ওর কোনো অসুবিধাও হচ্ছে না মুভমেন্ট করার জন্য। এই ব্যাপারটা যখন শাড়ি পরানো হবে বারবার করে কিন্তু দেখে নিতে হবে। আর মাঝে মধ্যে ঘুম পাচ্ছিল যেহেতু এবং টাইমলি স্কুলে পাঠাতে হবে, তাই বিভিন্ন সময়ে আমাকে যথেষ্ট মানে কসরত করতে হয়েছে। আর দেখুন এই যে পোর্শনটা দেখছেন, এটা এখানে গিয়ে পরে আর একটা সেফটি পিন দিয়ে আমি আটকে দেবো। তারপর কি করব, ওই পাশে যেগুলো একটু ঝুলে আছে বা মোটা হয়ে আসে যে অংশগুলো, সেইগুলোতেও একটা করে সেফটি পিন দিয়ে দেবো। তাহলে কি হবে, শাড়িটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে। আর এখানে আমি কোমর বন্ধনী ওকে পরাইনি, যদিও বাঙালি স্টাইলের শাড়িতে কোমর বন্ধনী মাস্ট, কিন্তু বাচ্চাদের কোমর বন্ধনী পরিয়ে একা একা পাঠানোটা একটু রিস্কের। কোমর বন্ধনীটা অনেক সময় দেখেছি ছিঁড়ে নিয়ে চলে আসে, তাতে নাচ করার সময় কস্টিউমটাও খারাপ হয়ে যায় আর জিনিসটাও ছিঁড়ে যায়। তাই আমি কি করেছিলাম, সেদিন আমি ওকে একটা কোমরে লাল ওড়না বেঁধে দিয়েছিলাম একেবারে সমস্ত কিছু রেডি হয়ে যাওয়ার পর। দেখুন শাড়িটা কিন্তু বেশ ভালো রকম আমাদের পরানো হয়ে গেছে। আর এখানে আপনারা চাইলে অরিজিনাল যে ফুলের মালা হয় সেটাও কিন্তু গজরা হিসেবে ব্যবহার করতে পারেন। আমি আর্টিফিশিয়াল ফুলেরই সমস্ত কিছু ব্যবহার করেছি, হাতেরগুলো এবং মাথারটা। আর গলাতে এটা আমরা সেই গ্রামে যখন ছিলাম তখন বান্টি এই মালাটা দিয়েছিল ওকে, সেটাই পরিয়ে দিয়েছি, দেখলাম খুব সুন্দর লাগছে। দেখি দেখি সোনাটাকে আমার কমেন্টে অবশ্যই জানাবেন যে এই বাঙালি স্টাইলে শাড়িটা পরানো পারফেক্ট হয়েছে কিনা, আরও ভালোভাবে কিভাবে এবং তাড়াতাড়ি পরানো যায় বললে আমার ভীষণ উপকার হবে। কেননা মেয়ে আমার নাচ করতে ভীষণ ভালোবাসে, মাঝে মাঝেই দরকার হয় এরকমভাবে টিপস পেতে, তাই আপনাদের কাছে টিপস থাকলে অবশ্যই শেয়ার করবেন। চলুন এবার বাবা মেয়ে তো বেরিয়ে গেছে, আমার কিন্তু রাজ্যের কাজ পড়ে আছে। ওইদিকে শুধু ডাল ভাত আর আলু সেদ্ধ হয়েছে। এখন ডালটা শুধু এরকম বানাবো না, যেহেতু গরমটা ভালো রকম ছিল সেই সময়টাতে, তাই আমি সেদিন বানিয়ে নিয়েছিলাম টক ডাল। টক ডাল এমনিতে টমেটো দিয়েও আমি শীতকালে বানাই, তবে আমের সময়ে আম ছাড়া তো অন্য কিছু ভাবাই যায় না, তাই না? তাই আমি একটা আমকে খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেব। এই আম ডাল খেতে ইচ্ছে, দীপ এবং আমি তিনজনই ভীষণ ভালোবাসি। এই টক যদি আমটা হয়, মানে একটু টক ভাব থাকে, তাহলে তো কথাই নেই। আমের এই গন্ধতেই আম দিয়ে ডাল বানালে পরে এক থালা ভাত খাওয়া হয়ে যায়। আমার ডালটা ওদিকে সেদ্ধ হয়ে গেছে, আর এদিকে ব্রেকফাস্টের জন্য আমি চিলা বানাচ্ছিলাম, সেটাও বানিয়ে নিচ্ছিলাম, কেননা দীপকে তো টিফিনে দিতে হবে, আর আমিও দুপুরবেলা এসে ইচ্ছেকে নিয়ে যখন ফিরবো তখনও সেটাই খেয়ে নেব, তাই ওটাও বসিয়ে দিয়েছিলাম। এদিকে আমার ডালটাও দেখুন খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আর আমটাও কেটে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখন ফোড়নের মধ্যে অল্প একটু সর্ষে, দুটো শুকনো লঙ্কা আমি দিয়ে দেবো। তারপর কেটে রেখেছিলাম যে আমটা, যখন এটার মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়ে যাবে, মানে এই ফোড়নটার মধ্যে, তখন আমাদের কেটে রাখা আমটা আমি এটার মধ্যে অ্যাড করে দেব। অনেকেই আম ডাল করার সময় আমটাকে ডালের মধ্যে সেদ্ধ করে নেন, কিন্তু এইভাবে যদি বানানো হয় তাহলে আম ডালের টেস্টটা আরও খুব সুন্দর হয়। আমের গন্ধটাও থাকে, আর আমের এই যে আমগুলো একেবারে গোটা গোটা থাকে অথচ সুসেদ্ধ হয়। এরকমভাবে বানালে খেতেও খুব সুন্দর লাগে, আমের ফ্লেভারটাও খুব ভালোভাবে পাওয়া যায়।
একটু হলুদ আর নুন দেবো এই আমের জন্য, কেননা ডালের মধ্যে অলরেডি আমরা হলুদ নুন দিয়েছি, তাই ডালের আর আলাদাভাবে হলুদ নুন লাগবে না। এখন আমটা অল্প ভাজা হতেই আমি ডালটাও দিয়ে দিলাম, সেদ্ধ করে রেখেছিলাম যেটা, আর অল্প একটু জলও দিয়ে দিলাম। তারপর ভালো করে নেড়ে চেড়ে এটাকে ওই মোটামুটি 4-5 মিনিট রাখবো মিডিয়াম ফ্লেমে। ব্যাস 4-5 মিনিট পরেই আমাদের ডালটা একেবারে রেডি হয়ে যাবে। তবে শেষ করার আগে আমি অল্প এটাতে একটু মিষ্টি অ্যাড করেছিলাম। এটা কিন্তু আপনারা নাও করতে পারেন, করলে স্বাদটা জাস্ট ভালো হবে, সব রকম একটা টেস্ট পাওয়া যাবে। আর খেতে কিন্তু গরম ভাতের সাথে হোক বা ঠান্ডা ভাতের সাথে হোক, সব কিছুর সাথেই কিন্তু দুর্দান্ত লাগে। আর এই গরমে এইসব খাবারগুলো খেতেও ভীষণ ভালো লাগে, শরীরের পক্ষেও ভীষণ উপকারী। তারপরে আমি যাওয়ার আগে নিম পাতা শুকনো করে গেছিলাম, সেই নিম পাতা দিয়ে দেখলাম একটা বেগুন পড়ে আছে, তো সেই বেগুনটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে রেখেছি। এখন ওই নিম পাতাটাকে একটু ঝিরিঝিরি করে নিলাম একদম কড়াইয়ে, শুকনো কড়াইয়ে। তারপর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে বেগুনটাকে হলুদ আর নুন দিয়ে ভেজে নেব। আমার মেয়ের আবার একটা অদ্ভুত ব্যাপার আছে, ও নিম বেগুন খেতে ভীষণ ভালোবাসে। এর আগে গ্রামে যে ভিডিওগুলো দিয়েছি আমি, সেখানেও আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, ও কিন্তু এক থালা ভাত এটা দিয়েই খেয়ে নিতে পারে। মানে আজকের থালাটা ওর জন্য ভীষণ ভীষণ পারফেক্ট। ও ভীষণ ভালোবাসে এই জাতীয় খাবারগুলো খেতে। মাঝে মধ্যেই তাই এইসব খাবার আমি বানাই। অনেকে হয়তো নিম খেতে চায় না, ইচ্ছেকে আমরা সেভাবে প্র্যাকটিসও করাইনি ছোট থেকে। ও যেটা খেতে ভালোবাসে সেরকমভাবে না করে আমরা যেটা খাই সেটাই বাড়িতে বানানো হয়েছে, আর তাতে ওর খাদ্যাভ্যাসটাও ভীষণভাবে গ্রো করেছে। ওকে আলাদাভাবে কিছু বানিয়ে দেওয়া কিন্তু হয় না। চলুন, আমাদের বেগুনটা ভাজা ভাজা হয়ে গেছিলো, এখন নিমটাও দিয়ে এবার বেগুন আর নিম একসাথে মিশিয়ে নিলেই আমার নিম বেগুন একেবারে রেডি হয়ে যাবে। এই নিমের ভাজার গন্ধটা এত সুন্দর লাগে যখন ভাজা হয়, একেবারে মনে হয় গোটা রান্নাঘরটা নিমের গন্ধতে এবং বেগুন এবং নিমের কেমিস্ট্রিতে একেবারে মম করছে। আর ওই যে আলুটা সেদ্ধ করে রেখেছিলাম ভাতের মধ্যে, সেটাকে আমি মেখে নেব অল্প পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, হলুদ, নুন, একটু কাঁচা তেল আর নুন দিয়ে। তারপর আর এই ভালো করে এক একটা তাল বানিয়ে এবার আমি গরম ভাতটা সার্ভ করব। আজকের থালাটা আপনাদের কেমন লাগলো জানি না, আমার কাছে কিন্তু এটা ভীষণ তৃপ্তিদায়ক একটা থালা। এটা দিলে আর আমার বাড়ির কারো কিছুই লাগে না, একেবারে সবাই খুব তৃপ্তি করে এই খাবারটা খায়। আর গরমে সত্যি কথা বলতে অন্য কিছু খাবার থেকে এই সব খাবার খেয়ে থাকা শরীরের পক্ষেও ভীষণ উপকারী। আজকের ব্লগটা তাহলে এই অবধিই থাকছে, আর এটাকে দীর্ঘ করব না। আশা রাখছি ব্লগটা আপনাদের কাজে লাগবে। আর কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে যেতে ভুলবেন না। আর চ্যানেলে প্রথম দর্শক বন্ধু হলে প্লিজ ফুল ভিডিওটাকে ওয়াচ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই অলে সেট করে দেবেন। কালকেই রয়েছে নববর্ষ, সন্ধ্যাবেলায় একটু বাজারে গিয়ে খানিক টুকটাক করে বাজারও মানে কিনতেও হবে কিছু জিনিস। আমাদের এবছর আর নতুন করে কিছু নতুন জিনিস কিনবো না, যেহেতু আমরা পৈতে বাড়িতে অলরেডি বাজার করেছি। কিন্তু যেহেতু বাচ্চার জন্য তো কিছু কিনতেই হবে। চলুন তাহলে শেষ করি আজকের ব্লগ।